लानत है तेरे पे इकबाल कादरी, लानत है। ঠিক এই জিনিসটাই আমার মনে হয়েছে এই সিনেমাটা দেখে। রবিবাসরীয় সকালে যদি আমি প্রথমেই একটা এরকম খাজা সিনেমা দিয়ে যদি দেখা শুরু করি, সকালবেলা থেকেই সেই মুডটা আমার অলরেডি নষ্ট হয়ে যায়। এই সিনেমা দেখার পর আমার আর কিছু বলার নেই। পরিষ্কার কথা, কেন এই সিনেমাটা মিমি চক্রবর্তী করলো সেটা তো একমাত্র সেই বলতে পারবে। বাট কি আমি এই সিনেমাটা যে রোববার সকালবেলা যদি এরকম ধরনের সিনেমা দেখতে হয়, সত্যিই খুব খারাপ লাগে। হ্যালো বন্ধুরা, আমি তথাগত তথাশ্রী একসঙ্গে মধ্যে তোমাদেরকে স্বাগত। এখন আমি পলাশের বিয়ে বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেটি জি5 বা বলা যায় জি বাংলা সিনেমাতে এটা আসবে কিছুদিন পর। জি5 বাংলাতে অলরেডি চলে এসছে। তো কেমন হলো এই সিনেমাটা, যদি আমি ছোট্ট করে গল্পটার আইডিয়া ব্যাপারে বলি। পরিষ্কার যেটা থাম্বনেল দেখে বুঝে গেছেন, এই সিনেমাটা একটা সস্তা ভার্সন হলো তু ঝুটি মে মাক্কার এবং নদের চার, যেটা রাজ চক্রবর্তী বেরিয়েছিল তার একটা সস্তা ভার্সন এই গল্পটা। মিমি চক্রবর্তী এবং সোমরাজ যে ক্যারেক্টারে যাচ্ছে, তারা একে অপরের সাথে কিভাবে দেখা হচ্ছে এবং দেখা হওয়ার পর তারা, মিমি চক্রবর্তীর কন্ডিশন আছে, সে জয়েন্ট ফ্যামিলিতে থাকতে চায় না। এদিকে সোমরাজ সে উত্তর কলকাতার বনেদি মানে ঘটি বাড়ির তারা ছেলে, এবং মিমি চক্রবর্তী একদম বাঙাল বাড়ির মেয়ে, এবং সেই বাড়ি মানে জয়েন্ট ফ্যামিলিতে থাকতে চায় না। সে কিভাবে সেখানে অ্যাডজাস্ট করবে বা আদৌ থাকতে পারবে নাকি তারা আলাদা হয়ে যাবে। এবং এর মাঝখানে আরো বেশি তাদের সম্পর্কের মধ্যে উথলপাথল রয়েছে এবং ফ্যামিলি মানে একটা অ্যাঙ্গেল রয়েছে, সেই ফ্যামিলিকে কি অ্যাকসেপ্ট করে নেবে মিমি চক্রবর্তী, এই নিয়েই সম্পূর্ণ গল্পটা রয়েছে। এর থেকে বেশি জানতে হলে আপনারা দেখে নেবেন, জি5 অলরেডি অ্যাভেলেবেল আছে। যদি না হলে তো জি বাংলা সিনেমাতে অলরেডি দিয়ে দেবে এই সিনেমাটা। তো দেখুন, আমি যেই দুটো সিনেমা বললাম, মেন কথা হলো এরকম ধরনের গল্প যখনই হয়, এরকম যখন একটা মেয়ের ক্যারেক্টার এরকম জয়েন্ট ফ্যামিলি থাকতে চায় না, প্রথমেই সাধারণ ঘরের ছেলে হোক বা মেয়ে হোক, যেই হোক, প্রথমেই ক্যারেক্টারটার দিকে আঙুল তুলতে থাকবে সেই রকম কেন। টু ঝুটি মে মাক্কারে যে গল্পটা ছিল, তার পিছনে একটা প্রপার ব্যাখ্যা বা একটা ন্যূনতম ব্যাখ্যা রাখা হয়েছিল, যার জন্য কিন্তু এই ক্যারেক্টারটার প্রতি একটা হেট্রেড কিন্তু আমাদের মনের মধ্যে জন্মাতে পারেনি। কিন্তু এই সিনেমাটার মধ্যে মিমি চক্রবর্তী ক্যারেক্টারটা এমনভাবে লেখা হয়েছে, সেই এই ক্যারেক্টারটা দেখলে এমনি মাথা গরম হবে। মানে ওর অ্যাক্টিভিটিস, ওর চাল চলন, কথাবার্তা এমন কিছু বলছে যেগুলো দেখলে এমনি ফালতু মনে হবে। মানে এগুলি কি ধরনের, মানে এরকম ধরনের মানে যেই বাড়িতে যদি এরকম ধরনের মেয়ে যাবে, তাহলে মানে সর্বনাশ করে ছাড়বে একবার সবকিছু, সবাইকে ছন্ন ছাড়া করে ছাড়বে নিজের প্রাইভেসির জন্য। আরে ভাই, কারণটা কি সেটার জন্য প্রপার ব্যাখ্যা দাও। তারপরে তুমি কিভাবে কি করছো, মিল হচ্ছে কি হচ্ছে না সেটা পরের ব্যাপার। তার জন্য তো ভালোভাবে এস্টাবলিশ করতে হবে ক্যারেক্টারগুলো। কারোর এস্টাবলিশ করা নেই। এদের দেখা হচ্ছে কিভাবে, খুবই বাজেভাবে। এদের মধ্যে প্রেম হচ্ছে, হঠাৎ করে হয়ে গেল। এদের রেজিস্ট্রি হয়ে গেল, হঠাৎ করে হয়ে গেল। যে বিয়েও হয়ে গেল, হঠাৎ করে হয়ে গেল। বিয়ের থেকে ঝামেলাও শুরু হয়ে গেল, সেটাও হঠাৎ করে হয়ে গেল। সবই জেনে বসে আছি, শুধু হঠাৎ করে মুহূর্তগুলো আসছে, তার এই একটার পর একটা জিনিস হয়ে যাচ্ছে। পারফরমেন্স কারোর ভালো না, কারণ জঘন্যতম পারফরমেন্স প্রত্যেকে করে গেছে লিটারেলি দায়িত্ব নিয়ে। এবং এই যে রেফারেন্সগুলো আমি বললাম, একটু ঝুটি মেমাকারে যেমন ছিল ব্যাপারটা, এই গল্পটার মধ্যে ছিল। নদের চারটা আমি কেন বললাম, প্রচুর রেফারেন্স আছে, যে উত্তর কলকাতা বরন্দি বাড়ি, গামছা, এগুলো প্রত্যেকটা জিনিস ওই সিনেমার থেকে নেওয়া। বা পরিষ্কার ওখানে বলা যায়, ওখানে যে ক্যারেক্টারটা ছিল মানে খরাজ মুখার্জি, এখানে ক্যারেক্টারটা শুরু দিক দিয়ে করানো হয়েছে। তার সাথে যে যার সম্পর্ক ছিল, ওই নদের চাঁদে ছিল কি রুদ্রনীলের নায়িকা শান্তনী, তার যে মায়ের যে ক্যারেক্টারটা ছিল, তার সাথে খরাজ মুখার্জি একটা ছোট আগের সময় একটা প্রেমের সম্পর্ক ছিল। এখানে শুধু নায়িকার মা না, নায়িকার পিসি করে দিয়েছে। মানে জাস্ট এরকম ভাবে। তাও নদের চাঁদকে কেন আমার এখনো সিনেমাটা ভালো লাগে, কারণ সিনেমাটার মধ্যে এরকম হিউম্যানিস জিনিস থাকা সত্ত্বেও একটা কোর ইমোশনাল একটা বাঙালিয়ানার টান ছিল এই গল্পটার মধ্যে। এই গল্পটার মধ্যে সেই জিনিসটাই নেই। কোথার থেকে কখন কি হয়ে যাচ্ছে, হঠাৎ হঠাৎ জিনিসগুলো হচ্ছে, জোকারগিরির মতো সব বাড়ির লোকের অ্যাক্টিভিটিস করছে, কেনই বা করছে তার কোনো কারণ নেই এই সিনেমার মধ্যে। আমি মেনে নিলাম যে ঠিক আছে, এরকম জিনিস অ্যাক্টিভিটিস বাড়ির লোকেরা করছে, বাড়ির ছেলের জন্য সব করছে, কিন্তু সেইগুলো ক্যারেক্টারগুলোকে না ভালোভাবে লেখা হয়েছে, না তাদের পারফরমেন্স হল, তো কোনো জিনিসই এই সিনেমার মধ্যে একেবারেই দাঁড়ায় না। 1 ঘন্টা 37 না 38 মিনিট ডিউরেশন, ভেবেই দেখুন তারা কি করবে মানে এই সিনেমার মধ্যে। ত্রিবেন্দ্র বিকাশ চাকি এই সিনেমার ডিরেক্টর, মানে তার একটার পর একটা, দিনের পর দিন, বছরের পর বছর, খাজার পর খাজা সিনেমা এসেছে। আমি ভাবি কেন আর একটু সময় নিয়ে বানাক না সিনেমাটাকে, আরো টাইম দিয়ে প্রপার ভাবে লিখুক না। মানে রাইটিং এর কি, মানে আমাদের বাংলাতে কি সত্যি এরকম ভাবে আর কোনো রাইটার নেই? মানে এরকম ধরনের গল্প। তারপর ঠিক আছে, আমি মানলাম সিরিয়ালের আর্টিস্ট, যে দেখুন মিমি চক্রবর্তী তো ভাই কবে সিরিয়াল ছেড়ে দিয়েছে, তার তো এখন সিনেমা করে নর্মালি, যতই কম করে করুক তো সিনেমা করে। এরকম ধরনের ক্যারেক্টার কেন তার পছন্দ হলো আমি জানি না, সেটা খুব খারাপ লাগলো।
মিমি যেই রোলটা পেয়েছে মিমির মতোই করেছে, কারণ সেটার মধ্যে তার আমি আলাদা কিছু দেখিনি। সে যেরকম হয়ে থাকে এক্সট্রা অর্ডিনারি কোনো ব্যাপার নেই, অর্ডিনারি ব্যাপার নেই। আমার ক্যারেক্টারটা এমনি ভালো লাগেনি, তার মধ্যে তো পারফরমেন্স তো খুব ভালো ছিল না। সোমরাজের সাথে তার ক্যারেক্টার একেবারেই মানায়নি, খুব বাজে লাগছিল, খুব আর্টিফিশিয়াল লাগছিল, ক্যারেক্টারটা জমছিলই না। আমি এরম ধরনের তো অনেক গল্প আছে যেগুলো হয়েছে, তার মধ্যে যে রেফারেন্সগুলো পেয়ে থাকি বা বলা যায় সেই গল্পের মধ্যে যে সোল টাচগুলো থেকে থাকে, এই গল্পের মধ্যে কোনো সোল টাচই নেই। মানে হঠাৎ করে ঘটনা ঘটলো, হঠাৎ করে প্রবলেম হচ্ছে, হঠাৎ করে সেই জিনিসগুলো সলভ হয়ে যাচ্ছে, জাস্ট এগুলো নেওয়া যায় না। মানে খুবই বাজে ফালতু একটা সিনেমা হয়েছে এটা। মানে ভাগ্যিস এগুলো এতেই এসছে, হলে ভাগ্যিস রিলিজ করেনি। মানে একটা লোক যেতে কিনা আদৌ সন্দেহ আছে এই সিনেমাটা দেখতে। আমি কোনো স্টার দেবো না, কোনোভাবে আমি এগুলো রেকমেন্ড করবো না। আপনার সময় থাকলে আপনারা সেগুলো নষ্ট করতে পারেন। এই ছিল আমার ওভারঅল রিভিউ পলাশের বিয়ে বলে সিনেমাটা। এই ভিডিওটা ভালো লাগলে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিং করে দেবে, যে নতুন কোনো ভিডিও দিই তার নোটিফিকেশন চলে যাবে, দেখতে হবে। আজও পর্যন্ত আবার একটা নতুন ভিডিও না আসবে। টিল স্টেটিং স্টে, কিপ স্মাইলিং অ্যান্ড টাটা।